হজরতেরা, দোস্ত এবং দুশ্মনরা সালাম। আজকে বডি শেমিং নিয়ে আলাপ করব। বডি শেমিং এর সাথে আপনাদের পরিচয় আছে। মানে আপনি যদি বাংলাদেশের 50 বছর আগের সাথে আজকের বাংলাদেশের একটা তুলনা করেন, তাহলে মনে হয় আপনারা সবাই মোরলেস একমত হইতে পারবেন যে এখন রাস্তাঘাটে আপনি যে বহু বহু ওভারওয়েট মানুষজন দেখেন, এটা 50 বছর আগে এভাবে ছিল না। মানে আপনার বংশের আপনি যদি খোঁজ নেন যে আপনার ধরেন নানা বা ধরেন দাদা, এই যে এই লোকজন, এদের ভিতরে ওই মাত্রায় ওভারওয়েট মানুষজন ছিল না। ওভারওয়েট কি আপনারা তো জানেন। এখন ঝামেলা হলো যে কেউ যদি ওভারওয়েট হয়, তাকে সেটা বলা এখন আসলে অ্যাকসেপ্টেবল আর নাই। এটা এক ধরনের তাকে রিডিকিউল করা, তাকে নিয়ে মশকরা করা করা এবং ধরেন একটা টার্ম আছে বডি শেমিং, মানে বডি শেমিং করা হচ্ছে। উল্টোটাও ট্রু, মানে কেউ যদি হচ্ছে যে ধরেন আন্ডারওয়েট হইলো, তারে আপনি সেটা বললেন, সেটাও তো বডি শেমিং। এখন এই বিষয়টা নিয়ে আমি মাঝে মাঝে ভাবি যে আসলে ঘটনাটা কি। আমি মনে হয় একটু আন্ডারওয়েট, অন্তত মনে হয় গত 25 বছর যাবত আমি এইভাবেই আছি। বিশেষ কোনো যে চেঞ্জ হয় তা না, অল্প একটু বাড়ে। আবার মনে করেন যে একটা জ্বর হইলো, তারপরে 2-3 দিন খাইতে পারলাম না, আবার হলে আগের জায়গায় চলে আসে। মানে 2-3 কেজি হচ্ছে যে ভ্যারি করে, ওঠানামা করে। এখন এই যেই আহ, দেশে যে ওভারওয়েট যে মানুষজন, এটা আপনারা জানেন যে আমেরিকায় এটার খুবই সিভিয়ার লেভেলে এই প্রবলেমটা চলতেছে, ওবেসিটি। হ্যাঁ, এবং সেখানে হচ্ছে যে এত এত মানুষ, এত এত পার্সেন্টেজের মানুষ আপনার ওভারওয়েট, হ্যাঁ, ওবেসিটির তে আক্রান্ত, যে আসলে ইন্টারেস্টিংলি সেখানেই হচ্ছে যে এই যে বডি শেমিং এর এই যে জিনিসগুলো, এগুলো এইরকম একটা কারেন্সি পাইছে। And বাংলাদেশে আসলে ঘটনাটা কিভাবে হয় বা কেন হইলো, এবং এটাকে আসলে কিভাবে অ্যাড্রেস করা যাবে, অন্তত বডি শেমিংকে বডি শেমিং হিসেবে না দেখা, বা হচ্ছে যে যারে আমি কইলাম তার মনে সে অতটা ব্যথা পাইলো না, কিন্তু মেসেজটা দেওয়া গেল। একটা জিনিস হচ্ছে যে মেসেজটা আসলে দেওয়ার জন্য যে লেজিটিমেট যেই বডিগুলো আছে, মানে যারা আরামে দিতে পারে, তারা হয়তো ওইভাবে দেয় না, বা হচ্ছে তাদের কথা হয়তো ওইভাবে লাগে না। যেমন মনে করেন ডাক্তাররা, ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা মনে করেন আপনি বিড়ি সিগারেট খান থেকে শুরু করে আপনার হচ্ছে যে যদি ওভারওয়েট হন বা আন্ডারওয়েট হন, ডাক্তাররা সেই জিনিসটা অ্যাড্রেস করতে পারে এবং তখন সেটাকে বডি শেমিং হিসেবে দেখা হয় না। কিন্তু সমাজে সোশ্যালি এটা প্রায়শই এইভাবে বডি শেমিং হিসেবে দেখা হয়, এবং এইটা আসলে যারে বলা হলো সে মনে দুঃখ পায়, এবং ধরেন যে কইলো, হ্যাঁ, সে হচ্ছে যে ইনসেনসিটিভ হিসেবে একভাবে চিহ্নিত হয়। তো আমার যেটা ধারণা, এটা আসলে শুরু হয় একদমই যদি আর্লিয়ার একটা জায়গা, বা যে একটা জায়গা লোকেট করতে চাই আমরা। একটা জিনিস হচ্ছে আপনারা এমনিতে জানেন যে যখন মাইয়েরা পোয়াতি হয়, প্রেগন্যান্সির সময় যেটা হয় যে এমনি নর্মালি বলে যে ভালো ভালো খাবার দাবার খাইতে হবে, প্রোটিন ভালো খাওয়া খাইতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন পয়েন্ট হলো যে এই কথাটা বলার পিছে একটা অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশনটা কি? যে হিস্ট্রিক্যালি আমাদের এখানের যে মায়েরা, তারা সংসারে তারা হচ্ছে যে ধরনের খাবার দাবার খায়, সেটা প্রায়শই দেখা যাইতো যে উচ্ছিষ্ট বা এনাফ খাবার নাই। মানে একটা ফ্যামিলিতে যত মেম্বার, তত খাবার দাবার থাকে না। এই কারণেই মনে করেন যে মুরগি রান্না করলে বা মাংস রান্না করলে, মাছ রান্না করলে সেটার ভিতরে একটা কিছু আলু দিয়ে দেওয়া বা কিছু পেঁপে দিয়ে দেওয়া, কিছু সবজি দিয়ে দেওয়া, এটা মনে হয় ওই জায়গা থেকে আসছে। এবং আমার একটা অ্যাজাম্পশন হচ্ছে এই কারণে ঝোল আমাদের নেটিভ ফুডের খুবই সিগনেচারের একটা জায়গা। যে একটু মাংসের ঝোল, জাস্ট একটু মাংসের গন্ধ থাকলে হইলো আর কি। তো ধরেন মাছ বলেন, আন্ডা বলেন, এটা হচ্ছে যে বাড়ির যে মায়েরা, তারা আসলে ওইভাবে ভাগে পাইতো না। এই জায়গার থেকে ওই কথাটা বলা হয় যে কেউ যদি প্রেগন্যান্ট হয়, তার তো আসলে প্রোটিন জাতীয় খাবার দাবার বা একটু ভালো খাবার, এই জিনিসটা তার দরকার, তার নিজের বডির জন্য এবং বাচ্চার গ্রোথের জন্য। ঝামেলাটা হচ্ছে যে হিস্ট্রিক্যালি এই মহিলারা, তারা তো অনেক কাজ বাজ করতো, সারাদিনই কাজ করতো, অনেক লেবারাস কাজ কাম করতো। কিন্তু আমাদের দেশের এখনকার যে মিডল ক্লাস মায়েরা, তারা ওই অর্থে এখন আর ধরেন ওই যে তার আন্ডার ফুডিং আর এটা নাই।
2 হইল যে তারা ওই মাত্রায় আর ফিজিক্যাল লেবারেও যায় না। ফলে যেটা হয় যে এই মেসেজটা যখন হচ্ছে যে মিডল ক্লাসের একটা পোয়াতি মাইয়া পায়, সে করে কি, সে এমনিতেই ওভার ইটিং করতো। মানে ওভার ইটিং করতো এই অর্থে যে সে ওইভাবে লেবারাস কাজ হয়তো করলো না, আর হলো যে খাওয়া দাওয়া করলো, ফলে সে এমনিতেই অল্প একটু হয়তো ওভারওয়েট ছিল। এরপরে যখন তাকে ওই মেসেজটা দেওয়া হলো, সে হচ্ছে যে আরো বেশি খাওয়া শুরু করলো। এর ফলে যেটা হয় যে এই প্রেগন্যান্সির সময় এমনিতেই মেয়েদের শরীরে কিছু বাড়তি চর্বি টর্বি এই জিনিসগুলো জমে। তো এই ওভার ইটিং এর ফলে এটা আরো বাড়ে, 1। 2 হলো যে বাংলাদেশের আপনারা যদি খোঁজ খবর নেন দেখবেন বাংলাদেশের যে গাইনি যে ডাক্তাররা, তারা প্রেগন্যান্সির সময়ও অনেক অনেক মেডিসিন প্রেসক্রাইব করে। সেটা হচ্ছে যে ধরেন যাতে অ্যাবর্শন না হয় থেকে শুরু করে না অন্য অনেক কিছু। কিন্তু এমনি মেডিকেলি বললে আসলে আপনি এই যে আয়রন ট্যাবলেট জাতীয় কিছু জিনিস এগুলো ছাড়া আর কোনো মেডিসিন তাদের খাওয়া ওইভাবে উচিত না। কিন্তু বাংলাদেশের ডাক্তাররা এমনকি হরমোনাল ওষুধও দিয়ে দেয়। তো এই এই ধরনের জিনিস মেডিসিন এবং হচ্ছে যে ওভার ইটিং ফলে হয়েছে কি তারা আপনার বাচ্চা জন্ম দেওয়ার সময় যাইতে যাইতে তাদের পক্ষে তারা চাইলেও আসলে ওইভাবে আর ন্যাচারাল বার্থ তারা ঘটাইতে পারে না। কারণ তাদের ফিজিক্যাল মুভমেন্ট এত কম হয়ে যায় যে বডি রিজিডিটিতে চলে যায়, মানে বডি খুব রিজিড হয়ে যায়। এই রিজিডিটির কারণে তারা আর ওইভাবে ন্যাচারাল বার্থ ঘটাইতে পারে না। তো তখন হচ্ছে যে তাকে ওই যে সিজার বেবি হয়। হ্যাঁ, সিজার বেবির একটা ইন্টারেস্টিং দিক আছে। আপনি তখন হচ্ছে যে আপনার বার্থডেটা চুজ করতে পারেন। আপনি মানে হচ্ছে যে আপনার বাপ মা তারা হচ্ছে যে প্রায়শই দেখা যায় ছুটির দিন দেইখা তারপরে হচ্ছে যে বার্থডে চুজ করলো। মানে হচ্ছে যে ধরেন আপনার 9 মাস 20 দিন থেকে না 8 মাস 20 দিন থেকে 9 মাস 10 দিন এর মাঝখানের কোনো একটা সময় সুবিধা মতো একটা ডেটে আপনার আবার ডাক্তারের টাইমিং আছে। ডেটে আপনার বার্থডেটা বানাই নিল আরকি। ফলে বার্থডে চুজ করা যায়। এটা একটা ভালো জিনিস। এনিওয়ে, তো যেটা হয় যে এরপরে এই মেয়েরা এই যে নতুন মা হইলো, সে দেখা যায় যে তার ফিজিক্যালি সে আগের জায়গায় আর ফিরতে পারে না। তো ফলে সে হচ্ছে যে এইটা তার এক ধরনের এই ওভারওয়েট থাকা এটা বেশ পার্মানেন্ট হয়ে যায়। আবার অন্যদিকে যখন বাচ্চাটা হইলো, বাচ্চা হওয়ার পরে বাচ্চার যখন খিদে লাগবে তখন সে কাঁদবে, তখন সে খাইবে। বাচ্চার চাহিদা সে অলওয়েজ জানান দেয় এবং সে খাইতে চাইবে তখন সে খাইবে। কিন্তু আমাদের এখানের যে এই স্পেশালি মিডল ক্লাসের যেই বাপ-মায়েরা, তারা হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াইতেই হবে এরকম একটা ব্যাপার আছে। মানে সে খাইতে না চাইলেও খাওয়ানো। তো এটা করতে, করতে ধরেন শুরুর ১-২ বছর দেখা যায় কি এমন জোর কইরা খাওয়ায় যে এইটা তার হ্যাবিটে তারপরে ঢুইকা যায়। তারপরে হচ্ছে যে ধরেন এই খাওয়াটা শুরুতে ছিল তার জন্য টর্চার। কিন্তু তারপরে সে ওইটাকে হচ্ছে তার বডি, হ্যাঁ? ওইটার সাথে অ্যাডজাস্ট কইরা সে নিজেই তারপরে হচ্ছে যে বেশি, বেশি খাইতে চায় বা থাকে। এবং সেটার সাথে হচ্ছে যে যে ধরনের আমাদের খাবার মুরগি ভাজা, হ্যাঁ? এই যে এম আপনার আম ব্রয়লার মুরগি, মুরগি ভাজা খাবে রেগুলার। তারপরে মনে করেন যে পিজ্জা, এই বিভিন্ন ধরনের ফাস্ট ফুড ইত্যাদি, ইত্যাদি। এগুলোর ফলে মোটামুটি এমনভাবে ওভারওয়েট হয় যেটা সে আর পরে কখনো ওইখান থেকে ওইভাবে আর বের হইতে পারে না। স্পেশালি সে তো খাবারে একটা মজা পেয়ে যায়। মানে ধরেন পার্সোনালি আমার যেটা হয় আমার আ খাওয়াটাকে মনে হয় কি সময় নষ্ট। ফলে কত অল্প সময়ে খাওয়া যায় এরকম একটা ধান্দা আমি করতে থাকি। হ্যাঁ? তো আ কিন্তু যখন আপনি খাবারে মজা পেয়ে যাবেন, তখন কি হয়? তখন তো আসলে খাওয়াটাকে আপনি aesthetically খাবেন। মানে আপনার খাইতে ভাল লাগতেছে এবং সেজন্য খাওয়াটা আপনি সেলিব্রেট করতেছেন এবং ধরেন খাইতেছেন। ফলে তখন আসলে খিদার সাথে ওই রিলেশনটা আর থাকে না যে আপনার খিদে লাগছে, ফলে আপনার খাইতে হবে। এই রিলেশনটা না, আপনার খাইতে হবে তাই আপনার খাইতে হবে। খাওয়াটা হচ্ছে যে একটা আপনার একটা প্যাশন হয়ে ওঠে। এই যে জায়গা আমার ধারণা এরকম কতকগুলা কারণে যেটা হইছে স্পেশালি আমাদের এই মিডল ক্লাসের ভিতরে এমন এক ধরনের ওভার ইটিং ঘটে, যেটা আসলে শেষ পর্যন্ত ওই ওবেসিটি ক্রিয়েট করে এবং ওভার ওয়েট ক্রিয়েট করে এবং
এইখানে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে আমাদের এখানে জিওগ্রাফিক্যালি আমরা যেহেতু বেশ সমতল একটা দেশ, পাহাড়ে কিছু জায়গা আছে। তো দেখবেন যে এই সমতলের যে আমরা যারা আছি তাদের তুলনায় বা পাহাড়ের যে লোকজন আছে, ধরেন আমাদের হিল ট্রাক্সি, তাদের তুলনায় আমাদের পা বেশ দুর্বল। তো এতে যেটা হয় যে আমাদের ওয়েট যদি ২-৪ কেজি বাইরে যায়, তাইলেই হচ্ছে যে আমাদের পায়ের যে হাড় এটার উপরে অনেক চাপ পড়ে। কারণ আমরা তো আসলে ওইভাবে ফিজিক্যাল খেলাধুলার ভিতরে থাকি না, এক্সারসাইজের ভিতরে থাকি না। এত বেশি চাপ পড়ে যে আপনার হাড়ের ক্ষয়-টয় ইত্যাদি শুরু হয়। বুঝতে পারছেন? মানে হচ্ছে যে ধরেন আপনার ওই বিইং ওভারওয়েট এটা এমন একটা সাইকেল ক্রিয়েট করে, আপনার সিকনেস এর একটা সাইকেল ক্রিয়েট করে। আপনি হচ্ছে যে পার্মানেন্টলি সিক থাকতে থাকবেন। হ্যাঁ? এবং সিক থাকা মানে হচ্ছে যে আপনি এটা ধরেন ওবেসিটি বা হচ্ছে যে ধরেন ওভারওয়েট হওয়া, আপনার কেবল খাইতে ইচ্ছা করবে, আরো বেশি অসুস্থ হবেন, অন্যান্য বিভিন্ন ধরনের সিকনেস আসবে। ফলে আপনি মেডিকেশনে যাবেন। মেডিকেশনে যাওয়ার ফলে আপনার মনে করেন ঘুম থেকে শুরু করে খাওয়া এভরিথিং, হ্যাঁ? জিনিসগুলা ইয়ে হয়। এগুলো একটা সাইকেলের ভিতরে ঢুইকা যাইতে হয়। ফলে আসলে এই যে আনহেলদি প্র্যাকটিস, এই প্র্যাকটিসের আ ভিতর থেকে আমাদের হয়তো বের হওয়া দরকার এবং আমরা আসলে কিভাবে যে বের হব সেটা আমি আমার কাছে পুরোপুরি ক্লিয়ার না। মানে ধরেন উইলটাই তো একমাত্র জিনিস বের হওয়ার জন্য। আম তো সেই উইল যে কেমনে হবে? কিন্তু এট লিস্ট কালচারালি হয়তো এই জিনিসটা, এই মেসেজগুলা হচ্ছে যে স্পেশালি ডাক্তাররা দিতে পারে যে এই যে ভালো, ভালো খাওয়া-দাওয়া এইটা হচ্ছে আমরা বলি গরিব মানুষদের জন্য বিশেষ করে। যেই ফ্যামিলিতে এনাফ খাবার থাকে না এবং যখন এনাফ খাবার থাকে না তখন বাড়ির যেই মাইয়াটা আছে যে বউ, সে হচ্ছে সবচাইতে কম খায়। সে হচ্ছে যে পাতিল মুইচা খায় বা যা থাকলে খাইলো, না থাকলে না খাইলো, এরকম। তো সে তার পাতেও যাতে একটা ডিম পড়ে এটার জন্য আমরা বলি। আপনি তো এমনিতেই ৩ টা ডিম খান। আপনি হচ্ছে যে কতকখানি চিজ খাইতেছেন। তারপরে হচ্ছে যে মুরগি ভাজা খাইতেছেন। আপনি ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছেন। আপনি পিজ্জা খাইতেছেন। আপনার জন্য এই মেসেজ না। এটা যদি ডাক্তাররা হচ্ছে যে বলে তাইলে হচ্ছে যে আ একটা সুবিধা হইতে পারে। আর এর বাইরে ওই যে মেডিকেল প্র্যাকটিস এর অন্য যেই আ আপনার প্রেসক্রিপশন দেওয়া বিভিন্ন ধরনের, সেই জায়গাগুলায় হয়তো তাদের কতকগুলা কড়াকড়ির ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যে আ ধরেন আমরা যারা পরিচিত বন্ধু-বান্ধব আমরা যারা আছি, তারা যারা ওভারওয়েট তাদেরকে এটা কোনো একভাবে তাদের মনে ব্যথা না দিয়া কেমনে মেসেজটা দেওয়া যায়, সেটাও হয়তো আমরা একটু সার্চ করতে পারি। মোস্ট প্রবাবলি ধরেন যদি এনাফ দরদ দিয়ে আমরা বলি, তাইলে তারা অত মনে ব্যথা পাবে না।